মিথিলার রুমে যেতেই দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। মিথিলা আমার চাচাতো বোন। মিথিলা প্রায় অর্ধউলঙ্গ আর দুলাভাই শুধু শর্ট প্যান্ট। তাদের প্রেমলীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মিথিলাকে ভালোবাসি, এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে যে কত মার খেয়েছি তার কোনো হিসাব নাই। আমাকে বরাবর বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ছি ছি মিথিলা, এইসব কি দেখছি? আর দুলাভাই আপনি কি করে পারলেন এটা করতে? আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। দুলাভাই বলল, অনিক প্লিজ কাউকে বইল না, কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না। উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে, সাথে চাচিও গেছে। চাচা নাই, মারা গেছে 3 বছর হয়। আব্বুও 2 পরিবারের প্রধান। আব্বু ও চাচা মিলে এরকম 2টা 2তলা বাড়ি করে। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর, একটা 6 মাসের মেয়ে বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দেয়। বিয়েটা পারিবারিক ভাবেই হয়। দুলাভাই আমার হীরের টুকরা, বাড়ির সবাই জানে, কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে 3 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ দেখে নাই। হাত মোজা, পাও মোজা, বোরকা পরে পর্দার সাথে সবসময় চলাচল করে। কিন্তু আজ সেই মিথিলার একই হাল দেখছি। চুপ করেন আপনি, লজ্জা করে না? আবার কথা বলেন। আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পরপুরুষের সামনে যাস না, এই তোর পর্দার আড়ালের চেহারা? আমার কথা শুনে মিথিলা কিচ্ছু বলছে না, নিজেকে ঢেকে শুধু কেঁদেই যাচ্ছে। তোর জন্য তো পুরো পদ্মাশীল নারীর সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পদ্মা করার? পতিতা পল্লীতে গেলেই তো পারতিস। এই মিথিলাকে যখন আমি বলতাম, মিথিলা আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মার খাওয়াইতো। মিথিলা কান্না করতে করতে বলল, অনিক কাউকে বলিস না প্লিজ। মিথিলা, আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি, আব্বুর কাছে মার খাওয়াইতি। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলা ভাই, আপনাকে আর কি বলবো। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব, কিন্তু সুমি আপুর সংসারটা কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর মিথিলা তো আমার চাচাতো বোনও, যাকে আমি ভালোবাসি, তার সম্মান কি করে নষ্ট করি? দুলাভাই মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, দুলাভাই আপনি এখন এখানে বসে আছেন? আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বেরিয়ে যায়। আমি বললাম, মিথিলা অন্তত তোর কাছ থেকে এটা আশা করি নাই, কাজটা কিন্তু বেশি ভালো করিস নাই। বলেই যখন রুম থেকে বের হতে যাব, দেখি দরজা আটকানো। মিথিলা চিল্লাতে শুরু করে দিছে, অনিক আমাকে ছেড়ে দে প্লিজ, আমার এত বড় সর্বনাশ করিস না, আমি তোকে ভাইয়ের মতোই ভাবি। অনিক না প্লিজ। মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ। সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকিয়ে দিছে। আমি কথা বলতে পারছি না, গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না, মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। অনিক তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোর পায়ে পড়ি। মিথিলা তার কাপড় চোপড় ছিঁড়তে লাগলো, প্রায় অনেক অংশ ছিঁড়ে ফেলছে। আমি অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা কি হচ্ছে এইসব? মিথিলা অনেক জোরে চিল্লাচার বলছে, কেউ বাঁচাও, অনিক প্লিজ ছেড়ে দে, আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারিয়ে ফেলেছি। বাইর থেকে দরজা ধাক্কাতে লাগছে দুলাভাই, আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাইয়ের চিল্লানি শুনে আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই মনে হয় চলে এসেছে। জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই। দরজা খুলতেই মিথিলা আব্বুর পেছনে গিয়ে লুকাই। মিথিলার কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল। মিথিলা নাকা কান্না করছে। মিথিলাকে ভাবি আগলে নাই, আর সবাই আমার দিকে অগ্নিচক্ষু দেখাতে লাগলো। আব্বু আমার সামনে এসেই ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয়। ভাইয়া এসেও অনেকটা চর মেরেছে। আমি কিছু বলতে যাব, সেই সুযোগ নাই, সবকিছু এত দ্রুত হচ্ছিল। মিথিলা, অনেকটা তোমাকে কলেজে যাওয়ার জন্য ডাকতে এসেছিল, তোমাকে এত খারাপ অবস্থা দেখা যাচ্ছে কেন? অনেক কি তোমার সাথে কিছু করেছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না, আমার মতো ছেলে এমন একটা কাজ করবে। মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে নেকা কান্না করছে আর বলছে, ভাবি আমি শুয়েছিলাম, অনেক এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। আমি বড় আব্বুকে জানাবো বলাতেই অনেক আমাকে বলে আমি নাকি অনেক মার খাওয়াইছি, তাই আজ তোমার ইজ্জত কেড়ে নিব। তারপর অনেক আমার সর্বনাশ করতে থাকে। আপনারা না আসলে আজ অনেক আমাকে কি যে করতো। মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নাই, আগেই বলেছি 3 গ্রাম খুঁজেও এমন মেয়ে পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যেন আরো রেগে গেলেন। তুই আমার ছেলে ভাবতেই লজ্জা লাগছে, যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে, সে অন্য মেয়েদের কি না করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যায় বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে। মাথা নিচু করে কান্না করতে করতে বললাম, আব্বু আমি কিছু করি নাই,
ওই তুই আমাকে আব্বু বলবি না, আজ থেকে আমার একটা ছেলে, তুই মরে গেছিস। আব্বুর মুখে এই কথা শোনার থেকে মরে যেতে পারলেও অনেক বেশি খুশি হতাম। আম্মুকে বললাম, আম্মু আমি কিছু করি নাই। মিথিলা কথা আটকে দিয়েই আম্মু বলল, জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম। আম্মুর মুখে কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আর কাকে বলবো, যেখানে আমার গর্ভধারিণী মাই বিশ্বাস করলো না, আমাকে কিছু বলতেও দেয় নাই। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখে শয়তানি হাসি। আর মিথিলা এখানে নেকা কান্না করছে। সুমি আপু চলে এসেছে, যার আদরে আমার বড় হওয়া, যে আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে, আমাকে এখনো মুখে খাবার তুলে খাওয়াই। সেই আপুটাও সবকিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে। আজ আমি আপুর চোখও খারাপ হয়ে গেলাম। মিথিলার রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি, কারণ এই বাড়িতে আমার জায়গা নেই। আর আমি কোন মুখে থাকবো এখানে, যেখানে সবাই আমাকে দর্শক বলে জানে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হব, এমন সময় ভাবি আমার রুমে আসলো। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমার মায়ের মতো আদর করে। আমার টাকা পয়সার অভাব ভাবিই পূরণ করে। ভাবি সুমি আপুর মতোই আমার একটা বড় আপু। ভাবি বলল, এটা তুমি কি করলে অনিক? আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম। আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, তার জন্য জোর করে। আমি কান্না করতে করতে বললাম, ভাবি আমাকে মাফ করে দিও, আমি পারি নাই সবার সামনে সত্যটা বলতে। ভাবি বলল, কি সত্য বলতে পারো নাই? আমি বললাম, ভাবি কথা দেন, কথাগুলো কাউকে বলবেন না। ভাবি বলল, বলো, বলবো না কাউকে। আমি কান্না সুরে বললাম, ভাবি আমি মিথিলার সাথে এমন কিছুই করি নাই। ভাবি বলল, তাহলে মিথিলার কাপড় চোপড় ছেঁড়া কেন? ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাই আর মিথিলার পাপ কাজে লিপ্ত থাকতে দেখি। আমি তাদের অপমান করি, ভয় দেখাই, বাড়ির সবাইকে বলে দিব। কিন্তু পরে আপুর সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থমকে যাই। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, দুলাভাই বাইর থেকে দরজা লক করে দেয়। মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে। তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা। বাইর থেকে দুলাভাই দরজা ধাক্কাছে আর চিল্লানি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলা। আমি কাকে বলবো এই কথা, কে বিশ্বাস করবে বলো? এই বলে কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি। ভাবির চোখেও পানি, ভাবি বিশ্বাস করলেও নিরুপায়। ভাবি বলল, কি বলছো অনিক? তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে? আমি বললাম, ভাবি তুমি কাউকে বলো না প্লিজ, মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে। ভাবি বলল, জানি না অনিক, কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে। মিথিলা আর সুমিত জামাইয়ের তো এমন কোনো বাজে লক্ষণ দেখিনি। ভাবি তুমি আমাকে বিশ্বাস করছো না? তাহলে এটা দেখো, আমি সুযোগে সবকিছু ভিডিও করে রেখেছিলাম। ভেবেছিলাম কাউকে দেখাবো না, কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারি নাই। ভাবি মোবাইল নিয়ে যেতে চাই। অনিক এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো। ভাবি প্লিজ কথা দিয়েছো কাউকে বলবা না। সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি, তাই তোমাকে সব বললাম। কথা শেষ করতেই ভাইয়া ভাবিকে বলছে, এই ধর্ষকের সাথে কিসের এত কথা? ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে, টাকার দরকার পড়লে যেন আমাকে জানাই। ভাবির চোখ মুছে আমার রুম থেকে বের হয়, কিন্তু আমার চোখের পানি জোড়ায় না। রুমটার প্রতি মায়া লাগছিল। আব্বুর পায়ে একবার সালাম করতে মন চাচ্ছিল, কিন্তু সেই সাহস আজ আমার নেই। সবাই আমার চলে যাওয়া দেখছে। ভাবি সবার চোখের আড়ালে বারবার চোখ মুছছে। 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, কিন্তু কোথায় গিয়ে উঠবো, ঢাকায় গিয়ে কি করব, খুব চিন্তা হচ্ছিল। কারণ ঢাকা আমি ভালো করে চিনি না, আর কোনো আত্মীয় স্বজনও নেই যেখানে গিয়ে উঠবো। ভাবির দেওয়ার টাকাগুলো গুনলাম, 5,000 টাকা আছে এখানে, আর আমার পকেটে 780 টাকা। ভাবি যদি টাকাগুলো না দিত তাহলে তো 2 দিন বেঁচে থাকাও কষ্টকর হয়ে যেত। এমন কোনো কাজও জানি না, সবে মাত্র কলেজে পা দিয়েছি। আব্বুর টাকা পয়সার কোনো অভাব নেই, যার জন্য লেখাপড়াটাও ভালো করে করেছি। পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসতো। আমার কোনো দোষ ছিল না, শুধু একটাই দোষ, আমি মিথিলাকে পাগলের মতো ভালোবাসতাম। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই মিথিলাকে ভালোবাসতাম আমি। একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলা করা, আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ডের মতোই। কিন্তু যখন মিথিলাকে স্কুলের এক বড় ভাই ফলো করতে শুরু করে, আর মিথিলা যদি সম্পর্কে জড়িয়ে যায়, সেই ভয়ে সুমি আপুর বিয়ের দিনই মিথিলাকে প্রপোজ করে বসি। কিন্তু মিথিলার সাথে সাথে এই কথা আমার আব্বুকে জানিয়ে দেয়। আব্বু আমাকে সেই দিন অনেক মারে, তখন 9ম শ্রেণীতে উঠেছি মাত্র। আমার আর বিয়ে খাওয়া হইল না। আব্বুর হাতের মার সেই দিন প্রথম খেয়েছিলাম। আব্বু বলেছিল মিথিলাকে যেন নিজের বোনের মতোই দেখতে। আমার মায়ের দেখে মিথিলা অনেক হেসেছিল, কিন্তু মিথিলার প্রতি আমার কোনো রাগ আসেনি। বিয়ের দিন সুমি আপুর সাথে যাওয়ার জন্য বলেছিল আপু, আমিও প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার আর যাওয়া হলো না, মিথিলাই গেল। আব্বু আমাকে মারের কারণটা শুধু ভাবিই জানতো, আর সবাই জেনেছিল আমি দুষ্টুমি করেছি তাই মেরেছে। অনেকে আব্বুকে রাগ দেখিয়েই বলেছিল, দুষ্টুমির জন্য কেউ এমন ভাবে মারে? আর বিয়ের দিন ফাজলামি করবে না তো কবে করবে? আপুকে আনার জন্য গিয়েছিলাম।
আপু না যাওয়ার কারণটা কি জানতে চেয়েছিল, কিন্তু কিছুই বলে নাই। তবে মিথিলার মনে যেন আনন্দের জোয়ার বইছে। নতুন দুলাভাইয়ের সাথে ভালোই খাতির জমেছে। আমার খুব ভালো লাগতো বড় ভাইয়ের অভাবটা দুলাভাইকে দিয়েই পূরণ করুক। আপুকে নিয়ে বাসায় আসলাম। দুলাভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক গড়ে উঠেছে। খুব ভালোই যাচ্ছিল দিনগুলো। কিন্তু বারবার মিথিলাকে আমার মনের কথা বলার চেষ্টা করেছি। মিথিলা বলতো আমি তোকে শুধু ভাইয়ের মতোই দেখি। দুলাভাইকে দিয়েও বলেছিলাম অনেকবার, কিন্তু কাজ হয়নি। তবে দুলাভাই আর মিথিলাকে অনেকবার একান্তে দেখেছি। মনে হচ্ছিল প্রেমিক প্রেমিকা বসে প্রেম করছে, কিন্তু আমি তখন এইসব নিয়ে ভাবি নাই, কারণ মিথিলা দুলাভাই এমন না। পরবর্তীতে এমনই হলো। হঠাৎ মোবাইলের মেসেজ টিউন বেজে উঠলো। কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি। মিথিলার নাম্বার থেকে মেসেজ। কি লিখেছে? আমার রূপ বের করতে গিয়ে নিজেই ধরা খেয়ে গেলি, কি অভিনয়টা না করলাম। মিথিলার লেখাটা পড়ে চোখের কোণে জমে থাকা কষ্টগুলো বের হতে যাচ্ছিল। আমি জানি না তুই এমনটা কেন করছিস, তবে আমি চাইলেই তোদের রূপটা বের করে দিতে পারতাম, কিন্তু তোর সম্মান আর আপুর সংসারের কথা ভেবে কাউকে কিছু বলি নাই। মিথিলা বলল, তাই নাকি? তোর কাছে কি প্রমাণ আছে নিজেকে সাধে বানানোর জন্য? তবে কেন তোকে বাসা থেকে বের করেছি জানিস? যেন আমাদের সম্পর্ক আর কেউ না জানে, আর তোর কাছে যেন ছোট হয়ে না থাকতে হয়। আমি বললাম, ভালো করেছিস, এতে আমার কোনো দুঃখ নাই। শুধু বলবো আপুর সংসারটা যেন নষ্ট না করিস। তোদের এই অবৈধ সম্পর্ক নষ্ট করে সবাই যেমন ভাবতো তোকে সেই রকম যেন ভাবে। মিথিলা বলল, তুই আমাকে বলবে আমি কি করব? আমি দুলাভাইকে বিয়ে করব। তারপর আমি রিপ্লাই দিলাম, কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না। বুঝতে বাকি নেই এই সিমটা নষ্ট করে ফেলেছে। কিন্তু আমার মনে খুব ভয় জন্মেছিল, আপুর সংসারটা কি মিথিলা ধ্বংস করে দিবে। তাই আমি সাথে সাথে দুলাভাইকে ভিডিও পাঠিয়ে ছোট করে মেসেজ লিখে দিলাম। আমি চাইলে এই ভিডিওটা সবাইকে দেখাতে পারতাম, এতে করে আপনার সম্মান কোথায় যেত একবার ভেবে দেখেন। কিন্তু আমি তা করিনি। আমি না হয় এই অপবাদে ভালোভাবে বেঁচে থাকতে পারবো, কিন্তু মিথিলার আব্বু নাই। আমার আব্বু নিজের মেয়ের মতো করে আদর করে, সেই আদরটা থাকতো না। আর মিথিলার সম্মানটা কোথায় থাকতো? আর আপনার আপুর চোখে সারা জীবন ধর্ষক হয়ে বেঁচে থাকতেন। হতে পারতো আপনার সংসারটা ভেঙে গেছে, আর আমাদের বাড়িতে সেই সম্মানটা আছেই, সেই সম্মানটা ঘৃণায় পরিণত হতো। তাই আপনাদের একটা সুযোগ দিলাম, আপনাদের এই অবৈধ সম্পর্ক নষ্ট করুন, সম্মান আর আপুর ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। মনে রাখবেন আপনার একটা ফুটফুটে বাচ্চাও আছে। আমি মেসেজটা দিয়ে বসে রইলাম। বাস একটা স্টেশনে এসে থামলো। বাস থেকে নেমে পেটে খুব ক্ষুধা লাগছিল, তাই হোটেলে গিয়ে খাবার খেয়ে নিলাম। রাস্তার পাশ ধরে হাঁটছি, কিন্তু এখন আমি কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। আব্বু আম্মুর কথাগুলো কানে বাজছিল। তুই আমার ছেলে না, তোকে কোন পাবে পেটে ধরেছি। মাগো, তুমিও তোমার ছেলেকে চিনলা না? চোখ থেকে অনবরত পানি ঝরছিল। অন্য মনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। দুপুর গড়িয়ে বিকেল। হঠাৎই রাস্তার মাঝখানে একটা বাচ্চাকে দেখলাম, যে কোনো মুহূর্তে গাড়ির নিচে চাপা পড়তে পারে। আমি কোনো কিছু না ভেবেই ব্যস্ত রাস্তায় নেমে গিয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে রাস্তার পাশ দিয়ে যাই, কিন্তু শেষের দিকে একটা গাড়ি এসে আমার পায়ের উপর উঠিয়ে দেয়। আমি ব্যথায় কাতরাচ্ছি। বাচ্চাটির মা এসে আমাকে হাসপাতালে নিয়ে গেল, আর একদিক দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে, অন্য দিক দিয়ে নিজের বেখেয়ালির জন্য বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার এমন অবস্থার জন্য নিজেকে দোষারোপ করছে। ডাক্তার এসে আমাকে কি যেন একটা ইঞ্জেকশন দিল। আস্তে আস্তে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসলো। চোখ খুলে দেখি পায়ে ড্রেসিং। বাচ্চাটি ও বাচ্চাটির মা আরেকটা আমাদের বয়সী মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে বললেন, পাটা খুব ভালোভাবে ভেঙেছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবেন, আর রোগীকে 1 মাস রেস্ট দিতে হবে। খেলাধুলা কোনো কাজ করতে পারবে না। 15 দিন পর আমাকে দেখিয়ে যাবেন। ডাক্তার প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। বাচ্চার মা বললেন, আমার জন্য আজ তোমার এত বড় ক্ষতি হলো। আমি বললাম, না না আন্টি, নিজেকে দোষারোপ করবেন না, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট। আন্টি বললেন, আচ্ছা তোমার বাসা কোথায়? তোমার ফ্যামিলির কারো নাম্বার থাকলে দাও, আমি তোমার মা বাবাকে আসতে বলি। আমার মোবাইলটা কোথায়? মোবাইল খুঁজে পাচ্ছিলাম না। মোবাইলটা আমার হাতে দিয়ে বলল, তোমার মোবাইল রাস্তায় পড়ে ভেঙে গেছে। এটা তো একেবারেই গেছে। মোবাইল হাতে রেখে পকেট থেকে ভাবির দেওয়া টাকাগুলো বের করে বললাম, আন্টি, হাসপাতালে কত টাকা বিল এসেছে জানি না, আমার কাছে এই কয়েকটা টাকা আছে, গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, টাকাটা নিন প্লিজ। আন্টি আমার টাকাটা পকেটে ঢুকিয়ে দিয়ে বলল, কি করছো তুমি এইসব? আমার ছেলেকে বাঁচাতে গিয়েই তোমার এই অবস্থা, আর তুমি আমাকে চিকিৎসার খরচ দিচ্ছ। আন্টি বলল, তোমার পরিবারে কেউ নেই? তাদের তো খবর দিতে হবে। আছে, আব্বু আম্মু ভাই ভাবি চাচা চাচাতো বোন, কিন্তু এখন আমি ওদের কেউ না। বলতেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। আন্টির সাথে থাকা মেয়েটি বলল, তাহলে আপনি যাবেন কোথায়? আমি কান্না করছিলাম আর বলছি, জানি না, আর সকালেই বাসা থেকে বের করে দিয়েছে আমাকে একটা মিথ্যা পাপের অপরাধে। আন্টি বলল, আচ্ছা তাহলে তুমি আমাদের বাসায় আসো, তোমার এখন রেস্টের দরকার। না আন্টি, এটা কি করে হয়? উপকার করেছি বলে আপনাদের বাসায় গিয়ে উঠবো? মেয়েটি বলল, চুপ করেন, এত ভালো মানুষ সাজার দরকার নাই। আমার ভাইকে বাঁচিয়েছেন, এখন আপনাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। চলুন। চলো ওঠো। আন্টি আমার 1 হাত ধরে তুললেন। আন্টি আমার কাপড়ের ব্যাগটা কই?
আন্টি বললেন, আমরা তো তোমার ব্যাগ দেখি নাই, মনে হয় কেউ নিয়ে গেছে। আন্টি এক হাত ধরে আর মেয়েটি আর এক হাত ধরে হাঁটার জন্য বলল, কিন্তু আমি পা ফেলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্রথম পা ফেলেই চিৎকার দিয়ে উঠলাম। আন্টি বলল, আস্তে আস্তে পা ফেলো। হাসপাতালের গেটে এসে দেখি একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। গাড়িতে করে একটা বড় বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়ি দেখে আমি তো প্রায় অবাক, এই বাড়িটা কি আন্টির? তাহলে তো আন্টিরা অনেক বড় লোক, আর ওরা আমাকে নিজের বাড়িতে নিয়ে আসলো। শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা আছেই বলে সম্ভব। আমি হাঁ করে তাকিয়ে বললাম, আন্টি এই বাড়ি কি আপনাদের? আন্টি বললেন, এটাই আমাদের বাড়ি, চলো ভিতরে। আমাকে নিয়ে একটা রুমে শুইয়ে দিল। আন্টি বললেন, আচ্ছা বাবা, তুমি এখন রেস্ট নাও, আমরা পরে তোমার সম্পর্কে জানবো না হয়। আমি বললাম, জি আন্টি। আন্টিও তার মেয়ের রুম থেকে চলে গেল। রুমটা অনেক সুন্দর, ওরা মানুষ যেমন ভালো মনের, রুচিও সুন্দর। খুব ক্লান্ত লাগছে, শুয়ে শুয়ে ভাবছি, আজ যদি ওনারা আমাকে না নিয়ে আসতো, আমি কোথায় রাখতাম? পা ভাঙা নিয়ে রাস্তায় ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। জানি না বাড়ির কি অবস্থা। আম্মু কি আমার কথা ভাবছে? আম্মু কি বলছে ছেলেটার এমন বলে শাস্তিটা একটু বেশি হয়ে গেল? আমি তো আম্মুর চোখের মনি ছিলাম, নাকি তার জন্যই আম্মু সে কষ্ট সহ্য করতে পারেনি? আম্মুর মনে আমার জন্য ঘৃণা জন্মে গেছে। আম্মু যদি জানতে পারতো তার ছেলে পা ভেঙে ফেলেছে, আম্মু কি এখনো রাগ করে থাকতো, নাকি ছুটে আসতো? আম্মুকে দেখতে খুব মন চাচ্ছে, কিভাবে দেখবো? মোবাইলটা যে ভেঙে গেছে, আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি, ক্ষমা করে দিও। বলতে পারি নাই সত্য কথাটা, আর মনে হয় চাইলেও বলতে পারবো না। মোবাইলটার সাথে হয়তো ভিডিওটাও হারিয়ে ফেলেছি। খুব জানতে ইচ্ছা করছে, আব্বুকে আমার কথা ভাবছে, নাকি আমাকে তার মনে কবর দিয়ে ফেলেছে। আর সুমি আপু হয়তো বলছে বিশ্বাসটা ভেঙে দিয়েছে, আর মিথিলা তো বললই দুলাভাইকে বিয়ে করে ফেলবে। তবে দুলাভাই কি এই ভুলটা আবার করবে? আমিও তো ভিডিওটা দেখিয়েছি, হয়তো ভিডিওটা দেখে থমকে গেছে এতক্ষণে, মিথিলাকে জানিয়েও দিয়েছে। ভাবি হয়তো এখনো নীরবে কাঁদছে, বলছে বিনা দোষে আজ আমি ঘর ছাড়া। আমার খবর নেওয়ার জন্য হয়তো মোবাইলে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ পেয়ে হয়তো ভাবছে ছেলেটার কিছু হয়ে গেল নাকি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই। হঠাৎই একটা মেয়ে কণ্ঠে কে যেন ডাকতে লাগলো, এই যে উঠুন। আমি চোখ বন্ধ রেখেই বললাম, কে? আমি রিমি। চোখ মেলেই দেখি আন্টির মেয়ে। আমি বললাম, ও আপনি, আপনার নাম রিমি? রিমি বলল, ইয়া জাহান রিমি। আপনার নামটা তো জানা হলো না, আপনার নাম কি? উঠে বসে বললাম, আমার নাম আশরাফুল ইসলাম। রিমি বলল, সুন্দর নাম, আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে নিন। আমি বললাম, আপনার নামটাও সুন্দর। রিমি বলল, ঠিক আছে, খেয়ে নিন, আমি আপনার জন্য মেডিসিনগুলো নিয়ে আসতেছি। আমি বললাম, আচ্ছা। আমি বিছানা থেকে নামতে যাব, রিমি বলল, এই কি করছেন? আপনাকে এক সপ্তাহ হাঁটাহাঁটি করতে মানা করছে, কি লাগবে আমাকে বলুন। আস্তে করে বললাম, ওয়াশরুমে যাব। রিমি বলল, ধরুন আমি নিয়ে যাচ্ছি। রিমি আমার হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রিমি দরজার সামনে দাঁড়িয়ে। রিমি বলল, ধরে আসুন। মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। শহরের মেয়ে আর এত ধনী ঘরের মেয়ে হয়েও মনে কোনো হিংসা নেই। বিছানায় বসে বললাম, আমার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি আপনাদের এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। চোখের কোণে পানি আটকে গেল। রিমি বলল, ঋণের কথা বলে লজ্জা দিবেন না প্লিজ, আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন, আমরা আপনার ঋণ শোধ করতে পারবো না। আন্টি তার ছেলেকে নিয়ে এসে বলল, এটা তুমি কি বলছো বাবা? আমরা তো শুধুই আমাদের কর্তব্য পালন করছি। আমি বললাম, আসলে আন্টি এই শহরে আমার কেউ ছিল না, বাসা থেকে বের করে দেওয়ার পর কোথায় যাব, এটাই ছিল আমার বড় চিন্তা। তার উপর যখন পা ভেঙে গেল, তখন তো রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না। আপনারা আমাকে থাকার জন্য জায়গা দিলেন, আমার সেবা করছেন। বলতে বলতে চোখ বেয়ে পানি পড়ছিল। আন্টি আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না বাবা, জানি না তোমার সাথে কি হয়েছে, এখন খাবারটা খেয়ে মেডিসিন খেয়ে নাও, পরে শুনবো তোমাকে দেওয়া অপবাদের কথা। খাবারটা খেয়ে নিলাম। রিমি আমাকে মেডিসিন দেখিয়ে দিল, মেডিসিন খেয়ে নিলাম। পেটে অনেক ক্ষুধা ছিল। আন্টি চলে গেছে। রিমিকে বললাম, আচ্ছা একটা কথা বলবো? রিমি বলল, বলেন। আপনাদের বাসায় কে কে থাকে? আমি আসলে রিমির আব্বুর কথা জানতে চাচ্ছিলাম। রিমি বলল, আব্বু, আম্মু, আমি আর আমার ভাই, আর বিভিন্ন কাজের হেল্প করার জন্য কয়েকটা কাজের লোক। আমি বললাম, ও আচ্ছা, আপনার আব্বুকে দেখলাম না তো? রিমি বলল, আব্বু ব্যবসার কাজে বাইরে গেছে, আসতে 10-12 দিন লাগবে। আমি বললাম, আপনার আব্বু যদি দেখে আমাকে বাসায় তুলেছেন, রাগ করবেন না? রিমি বলল, না, কারণ আব্বু যখন শুনেছে আমার ভাইকে বাঁচাতে গিয়ে আপনার পা ভেঙে গেছে, আব্বু বলেছে আপনাকে বাঁচাতে যা করতে হবে তাই করার জন্য। রিমির কথা শুনে মনে হলো এই পরিবারের সবাই এক একটা রত্ন। রিমি বলল, আচ্ছা আপনি ঘুমান, পরে কথা হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর ঘুমানোর চেষ্টা করলাম। রাত প্রায় 11টা বেজে গেছে, কিন্তু চোখে ঘুম আসছে না। শুধু সকালে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ছে।
মিথিলা কি করে পারলো এমনটা করতে? মিথিলা তো আমাকে বেস্ট ফ্রেন্ড বলতো। অনেক রাত হয়ে যায়, ঘুম হয় না, কখন ঘুমিয়ে যায় জানি না। সকালে ঘুম থেকে উঠি রিমির ডাকে, এই যে উঠেন, 10টা বেজে গেছে, নাস্তা খেয়ে মেডিসিন খেতে হবে। মনে হচ্ছে ওরা আমার সুস্থতার জন্য সর্বোচ্চ সেবা দিচ্ছে। আমি বললাম, ও কেমন আছেন? রিমি বলল, আলহামদুলিল্লাহ। আপনার পায়ের ব্যথা কমছে? আমি বললাম, মনে হয় কমেছে। রিমি বলল, আসুন ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসি। আমি বললাম, ধন্যবাদ। আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যাই, ফ্রেশ হওয়ার পর নিয়ে আসে। নাস্তা খেয়ে মেডিসিন খেয়ে নি। রিমি বলল, আচ্ছা আপনার সাথে কি হয়েছিল? আমি বললাম, শুনতে চান? নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না, তাহলে শুনুন। আজ সকালে কলেজে যাওয়ার জন্য আমার চাচাতো বোন মিথিলাকে ডাকতে যাই, কিন্তু মিথিলার রুমে গিয়ে দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অবৈধ মেলামেশা করছে। আমি বাকরুদ্ধ হয়ে যাই, মোবাইলে ভিডিও করতে থাকি তাদের আড়ালে। আমাকে দেখে ওরা থমকে যায়। তো আগের ঘটনাটুকু সব বললাম রিমিকে। রিমি আমার মিথ্যা অপবাদ শুনে চোখে পানি ফেলছে। রিমি কান্না করছে আর বলছে, আপনি প্রমাণ থাকা সত্ত্বেও কাউকে কিছু বলেননি? শুধু আপনার আপু সংসার আর যে আপনাকে ধর্ষক বানালো তার সম্মানের জন্য নিজেই সম্মান হারিয়ে আসলেন? আমি বললাম, আমার সম্মান হয়তো তাদের কাছে কমে গেছে, কিন্তু নিজের ভেতর নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিলাম, হয়তো কোনো একদিন ওরা বুঝতে পারবে। রিমি বলল, আল্লাহ তাদের সহিও বুঝদান করুক। আমি বললাম, আমি এটাই চাই। আমি হয়তো যে কোনো ভাবে চলে যেতে পারতাম, কিন্তু ওরা হারাতো ওদের অর্জন করা সম্মানগুলো। রিমি বলল, আপনার ভাবি তো অনেক ভালো মানুষ, আপনার উপর বিশ্বাস ছিল, তাই তো আপনার কাছে জিজ্ঞেস করেছে। আমি বললাম, ভাবি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। ভাবিকে ভিডিও দেখে প্রমাণ করেছি আমি নির্দোষ। ভাবি সবাইকে বলতে বলেছে, কিন্তু আমার বলার হলে আমি তো বলতাম। রিমি বলল, তাই তো। আমি রিমিকে বললাম, আপনার মোবাইলটা দেওয়া যাবে? ভাবির সাথে একটু কথা বলবো, হয়তো আমাকে ফোনে না পেয়ে চিন্তা করছে। রিমি বলল, এই যে নিন। আমি ভাবির নাম্বারে ফোন দিলাম, কিন্তু রিসিভ করছে ভাইয়া।